পিয়াল স্যার, আপনি একটু পিছনের দিকে তাকান তো, দেখেন তো ছোট্ট একটা গাড়ি কত সুন্দরভাবে চলতেছে। আপনি দেখতেছেন যে এখানে শুধু গাড়ি চলতেছে, বাট আমি এখানে দেখতেছি যে প্রত্যেক 5 সেকেন্ড পর পর তার গাড়ির গতিবেগ পরিবর্তন করতেছে। তো আমরা কিন্তু এই জিনিসটাই শর্টকাটের মাধ্যমে করতে পারি, আবার লং প্রসেসেও যাইতে পারি। তো লং প্রসেস কখন করব? যখন আমরা সৃজনশীল অ্যান্সার করব তখন অবশ্যই লং প্রসেসে করার চেষ্টা করব। আর যখন আমরা এমসিকিউ অ্যান্সার করব তখন আমাদের যেহেতু 25 মিনিটে আমাদের 25টা এমসিকিউ অ্যান্সার করতে হয়, তাহলে আমাদের হাতে খুবই কম পরিমাণে সময়, তখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি ভুল করেও আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে শর্টকাট ব্যবহার করে ফেলি, আমাদের কিন্তু পার্শিয়াল কোনো মার্কই দিবে না, ডাইরেক্ট 0 দিয়ে দিবে। অনেক টিচার তোমাদেরকে বলে যে পার্শিয়াল মার্ক দিবে বা হচ্ছে এরকম হ্যান ত্যান, বাট এইটা কখনোই করবে না, পুরো টোটালি 0 দিবে। এই জন্য তোমাকে বুঝতে হবে কখন শর্টকাট ইউজ করবা আর কখন শর্টকাট ইউজ করবা না। রাইট। তো ভাইয়ারা, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে কিভাবে এই যে এসএসসি 27 যত শিক্ষার্থী আছো, তোমরা টেস্ট পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 90+ মার্ক তুলতে পারবে। আজকে আমরা পুরো গাইডলাইন এবং সাজেশন ভাইয়া তোমাদেরকে দিব। যারা ক্লাস 9-এর শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ তোমরা অনেক কিছু ভাইয়া জানতে পারো। তোমরা জানো যে 2-3 দিন আগে বা পূর্বে আমি কিন্তু তোমাদের একটা রুটিন দিয়েছিলাম, মনে আছে প্রত্যেকের? তো আজকে কিন্তু আমি পদার্থবিজ্ঞানে তুমি কিভাবে 90+ মার্ক তুলতে পারবে সেটা একটা গাইডলাইন দেবো। এবং তোমরা একটু ভাইয়া খেয়াল করো, দেখো এখানে কয়টা আইটেম আছে, কয়টা স্টেপ আছে? 7টা স্টেপ। তুমি যদি এই 7টা স্টেপ ফলো করো তাহলে কিন্তু পদার্থবিজ্ঞানে তোমার 90+ মার্ক তোলা কোনো ব্যাপার না। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এই যে 7টা স্টেপ কি কি হবে, একটু পরে তোমাদের সাথে আলোচনা করতেছি। তবে তার আগে আমি বলবো, তোমরা আমার পাশে দেখতে পারতেছো তোমাদের প্রিয় পিয়াল ভাইয়াকে। আমি পিয়াল ভাইকে অনুরোধ করব কিছু শর্টকাট অবশ্যই। স্টুডেন্টদেরকে দেখান, যাতে করে ওরা এমসিকিউতে, আমি এটা দেখেছি যে পদার্থবিজ্ঞানে ওরা সিকিউতে ভালো মার্ক তুলতে পারে, বাট ওরা কিন্তু এমসিকিউতে গিয়ে ধরা খায়, কারণ অনেক ফেল আসে শুধুমাত্র এমসিকিউর জন্য। আপনি এমসিকিউর কিছু ম্যাজিক দেখান। অবশ্যই। আমরা যদি হচ্ছে নেক্সট স্লাইডে চলে আসি, গতিশক্তি এবং বিভব শক্তির শর্টকাট, এটা তোমাদের আসবে বলে দেওয়া যায়, একদম ফাইনালি আসবেই। বাংলাদেশের যে 9টা বোর্ড, এই 9টা বোর্ডের মধ্যে দেখবা যে কোনো তোমার 5টা থেকে 6টা বোর্ডে তোমার এটা চলে আসছে। এখানে দেখো যে ম্যাক্সিমাম জায়গায় তোমাদেরকে শেখানো হয় এই 3টা শর্টকাট, ঠিক আছে? এই 3টা শর্টকাট তোমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় শেখানো হয়, কিন্তু তোমাদের কিন্তু এই ছাড়া আরও 3টা শর্টকাট আছে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এখানেও লিখছেন গতিশক্তি আর বিভব শক্তির শর্টকাট, এখানেও লিখছেন গতিশক্তি আর বিভব শক্তির শর্টকাট, তাহলে এই 3টার মধ্যে আর এই 3টার মধ্যে তফাৎ কি, এবং কখন কোনটা ব্যবহার করব এবং কখন কোনটা ব্যবহার করব না, 2টা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরতেছে। ওকে, আচ্ছা দেখো যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, এখানে তোমাদের কি বলে যে n গুণের পরিবর্তে 2 গুণ করতে পারে বা 3 গুণ বলতে পারে, এরকম। এমসিকিউতে কোশ্চেন আছে এরকম, এর বেশি যাবে না, কারণ এত কমপ্লেক্স নিয়ে যাবে না তারা, ঠিক আছে? কারণ তারা জানে যে তোমার একটা এমসিকিউ সলভ করার জন্য তোমার 1 মিনিটের সময় আছে তোমার কাছে, 1 মিনিটের বেশি সময় নাই, আর তোমার তারও আগে শেষ করতে হয়। কারণ 25টা এমসিকিউ যদি তুমি হচ্ছে 21 বা 22 মিনিটের মধ্যে শেষ করতে না পারো, তাহলে দেখবা যে দিন শেষে তুমি হচ্ছে একটা রিভিশনও দিতে পারছো না, 1-2টা এমসিকিউ ভুল দেখায় ফেলতেছো বা 1-2টা এমসিকিউ বাদ পড়ে যাচ্ছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই 25টা এমসিকিউ মিনিমাম যেন 21 থেকে 22 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, আমাদের 2 মিনিট বা 3 মিনিট হাতে থাকে এই জন্য। তো আচ্ছা, এই জন্য আমাদেরকে শর্টকাটগুলো শেখা। আচ্ছা, তো গতিশক্তি বিভব শক্তি যদি আমার n গুণ হয়, ঠিক আছে, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করবো। আর 2 অথবা 3 বা 10, 20, 50, 100 যা দেওয়া থাকুক, তুমি শুধু n এর ভ্যালু এখানে বসাবা। দেখো যে 2টা জিনিস লিখেছি, একটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তোমরা 2টা জিনিসই পড়েছো 2 রকম। এখন তুমি যখন পড়ন্ত বস্তু হবে, যখন একটা বস্তু উপরে আছে, উপর থেকে নিচের দিকে পড়তেছে, তখন তুমি এই 3টা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। আর যদি বস্তুটা নিচের থেকে, মাটি থেকে উপরের দিকে তুমি নিক্ষিপ্ত করো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই 3টা শর্টকাট ব্যবহার করতে পারবো, একই নিয়ম। তো গতিশক্তি বিভব শক্তির n গুণ হইলে এইটা দিবা। যদি উল্টো হয়, এই বিভব শক্তি আগে আসে এবং গতিশক্তি পরে যায়, বিভব শক্তি আগে আছে, গতিশক্তি পরে আছে, ঠিক আছে? তো তুমি যদি এটাও না বোঝো, এটাও যদি না বোঝো, তারপরে আমার আর একটা ট্রিক আছে। র আছে কার সাথে? দেখো তো, র আছে যার সাথে, র র র র আছে যার সাথে, তুমি সাপোজ দেখছো বিভব শক্তির সাথে র আছে, তাহলে এই সূত্র হবে, ওকে? আর যদি তুমি দেখো গতিশক্তির সাথে র আছে, তাহলে এইটা, ওকে? তোমার ইচ্ছা মতো, মানে শর্টকাট কখনো নিয়ম ফলো করবে না, ঠিক আছে? শর্টকাট কখনো ধরা বাধ্যা কোনো নিয়ম ফলো করবে না। আচ্ছা, তো জাস্ট ক্যালকুলেশন করবার কিছু না। আর যদি গতিশক্তি বিভব শক্তি সমান হয়, তাহলে x ইকুয়াল টু এটা। এখন তুমি বলো x কি ভাইয়া? এখন তোমরা অবশ্যই জানো যে এই রিলেটেড ম্যাথ তুমি অলরেডি সলভ করেছো, আর তুমি এখানে জানো x কি। তুমি x হচ্ছে সাপোজ তুমি নিচে থেকে এইটুকু পথ, এই যে এইটা হচ্ছে x এর মান। এখন এই x এর ভ্যালুটা বের করতে বলে আমাদেরকে, ঠিক আছে?
ওকে, আচ্ছা, তাহলে আমাদের 3টা শর্টকাট গেল। এইবার আমরা নিচের শর্টকাটে আসি, যে গতিশক্তি ও বিভব শক্তির শর্টকাট। এইটা কি, যে একদম দেখো সিকোয়েন্স, এইটা দেখো আর এইটা দেখো, আমি সেম রাখছি, সেম দেখো, এইটা সবগুলো আমি সেম রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ওকে, এবার দেখো যে গতিশক্তি বিভব শক্তির র আছে বিভব শক্তির সাথে, ঠিক আছে। দেখো x = u² ডিভাইডেড বাই 2g দিয়ে n+1, এখানে ইউ আদি বেগটা অবশ্যই দেওয়া থাকবে, যেহেতু দেখো নিচে থেকে উপরে পাঠাচ্ছ, এখানে আদি বেগ অবশ্যই দিয়ে দিবে, আদি বেগটা দিবা, জাস্ট অ্যান্সার শেষ, আর কিছুই না। তুমি যদি এইটার সাথে এইটা মিলাই ফেলো, যে কখন পড়ন্ত বস্তু কখন নিক্ষিপ্ত বস্তু, যদি মিলাই ফেলো তাহলে তোমার কোনোটাই মিলবে না। কারণ সাপোজ তুমি নিক্ষিপ্ত বস্তু মনে করে তুমি এই শর্টকাটগুলো বসাচ্ছ, হবে না। ম্যাক্সিমামলি আমাদের বাংলাদেশের যে টিচাররা আছে বা হচ্ছে অন্যান্য যে হচ্ছে অফলাইন তুমি যাদের কাছে পড়ো না কেন, ম্যাক্সিমামলি তোমাদেরকে এই 3টা দেখায়, বাট আমি তোমাদেরকে এক্সট্রাভাবে এই 3টাও দেখালাম, কারণ এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। আমাদের ফিজিক্সে একটা বিষয় আছে যে তুমি কোনো কিছু প্রায় বলতে পারবা না, হয় হ্যাঁ নয়তো না, ঠিক আছে, প্রায় বলার দরকার নেই। তো বিষয় হচ্ছে এরকম, যে তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করতেছো অবশ্যই পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও জানো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও জানো, কিন্তু ম্যাক্সিমামলি জায়গায় দেখবা যে তোমার পড়ন্ত বস্তু দিয়ে আসবে পরীক্ষাতে। বাট যদি প্রশ্ন বর্তমান বছরগুলোতে দেখবা যে প্রশ্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, এই প্রশ্ন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আমাদের একই তো জিনিস, আমারই কোনো রকেট সায়েন্স না, একই জিনিস, জাস্ট আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, তাছাড়া কিছু না। দেখো গতিশক্তি বিভব শক্তি সমান হইলে তোমার এক্স এর ভ্যালু দুইটারই সেম, সুতরাং চেঞ্জ হচ্ছে এই 2টা সূত্রের মধ্যে, জাস্ট এই 2টা সূত্রের মধ্যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, গতিশক্তি ও বিভব শক্তির হিসাব। ওকে, এই জিনিস নিয়ে তোমাদের আরো মাথা ব্যথা, এইটা কিন্তু সিকিউতে আসে, এটা প্রচুর পরিমাণে সিকিউতে আসে, কিন্তু এটা সমস্যা হয়ে যায় কি, যে আমাদের এখানে বের করতে পারি, এখানে পারি, কিন্তু যখনই মাঝখানে এখানে বলুক বা যেখানেই বলুক না কেন, এই মাঝামাঝি অবস্থানে বা যে কোনো জায়গায় যদি নির্ণয় করতে বলে, তখন আমাদের অবস্থা বেহাল হয়ে যায়। তোমাদের এই বিন্দুতে যখন বস্তুটা আছে, ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে পড়ন্ত বস্তু। আচ্ছা, এবার দেখো যে গতিশক্তি ইকে = ½ mv² = 0, কারণ কি এই জায়গায় বেগ আছে, বলো তো, বেগ নেই, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন কি বেগ আছে না। আবার তুমি যদি স্থির অবস্থান থেকে ছেড়ে দাও, তাও তোমার বেগ নেই। এই জন্য বলতেছি যে এখানে a = 0, ওকে, a = 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়। ওকে, এইবার আমার এখানে গতিশক্তি গেল, এবার বিভব শক্তি আসি, EP = mgh, এখানে এ পয়েন্টে EP = mgh, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, ঠিক আছে, জাস্ট তুমি মান বসাবো আর কিছুই না, ঠিক আছে। এইবার দেখো বি পয়েন্টে কি একটা কথা মাথায় রাখবা, যে এখানে যে প্রত্যেকটা কিন্তু 2টা করে, এখানে 2টা, কিন্তু তুমি দেখবা এখানে তোমার যে কোনো একটা থাকে, এখানেও যে কোনো একটা থাকে, বাট একটা মাঝামাঝি যে অবস্থান, এখানে 2টাই থাকে, গতিশক্তি বিভব শক্তি 2টাই থাকবে। ওকে, তো দেখো যদি তাই হয় তাহলে আমরা একটু দেখি, যে দেখো এখানে কিন্তু একটা 0 হয়ে গেছিল, গতিশক্তি এখানে 0 ছিল, কিন্তু আবার বিভব শক্তি ছিল। আবার তুমি যখন বি পয়েন্টে আসতেছ, এখানে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে। গতিশক্তি কি ইকে = ½ mv², সেম, কিন্তু এখানে একটা অনেকগুলো কিন্তু আছে, যেমন 2টা কিন্তু আমি কথা বলি, এইচ ধরা নিয়ে শিখতে হবে তোমাদেরকে। এখানে এইচ ধরা নিয়ে প্যারা হবে না, এখানে এইচ ধরা নিয়ে প্যারা হবে না। ওকে, হবে এই বি পয়েন্টে, ঠিক আছে। বি পয়েন্টে কি প্যারা হবে, দেখো বি পয়েন্টে প্যারা হবে যে তুমি যখন গতিশক্তি বের করবা ইকে = ½ mv², এইচ এর মান তখন অতিক্রান্ত উচ্চতা ধরতে হবে তোমাকে, অবশ্যই অতিক্রান্ত উচ্চতা, ঠিক আছে। আর যখন বিভব শক্তি নির্ণয় করবা EP = mgh, তখন এই এইচ এর মান তোমাকে ভূমি থেকে উচ্চতা ধরতে হবে, অবশ্যই। তুমি যদি এইটা এখানে দাও আর এখানে এটা দাও, তোমার কিন্তু মিলবে না। এইটাই ছোট জিনিস, তোমার একটা টিচার কিন্তু সবগুলো ম্যাথ দেখে না, মানে সবগুলো ম্যাথ দেখে না বলতে আমি এটা বোঝাচ্ছি যে সব ক্যালকুলেশন কিন্তু দেখে না। যখন বোর্ড পরীক্ষায় তুমি লিখে আসো, তখন কিন্তু সব ক্যালকুলেশন পাই টু পাই দেখতে যাবে না। একটা টিচার জানে যে তুমি কোথায় ভুল করবা। সাপোজ তুমি যদি আমার কথা বলতে, আমি কিন্তু তোমার এইটাও দেখতাম না, আমি দেখতাম যে তুমি এইটা ধরেছো কিনা। যদি এই পয়েন্টে তুমি ঠিক করো, এর মানে তোমার এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, বুঝতে পারছো, এই আর কি। আচ্ছা, আর তারপরে কি নিচে আসলে, ভাই নিচে তো তোমার উচ্চতা থাকবে, বলো নিচে এখানে কি উচ্চতা আছে, তাহলে উচ্চতা এইচ = 0, তাই এইচ = যদি 0 হয়, তাহলে তোমার কি বিভব শক্তি 0 হয়ে যাবে, আর গতিশক্তি আছে, অবশ্যই বেগ আছে, বেগ আছে না, অবশ্যই আছে। এই আর কি, কনসেপ্ট এত কঠিন না যদি তুমি সহজ টেকনিকের মাধ্যমে শেখো। এবার তোমার অনেকেই বলবে যে ভাইয়া টেকনিক শত টেকনিক আছে, 100 টেকনিক আছে একটা অধ্যায়ের, তাই 100 টেকনিক কি মনে রাখা যায়? তুমি বিষয় হচ্ছে যে
গাছের পাতা গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ করা যায়। আর তুমি প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে পারো। তা আমি মনে করি যে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হওয়া জিনিসটা আলাদা, আর ওই গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ করা জিনিসটা আলাদা। তো তোমাদেরকে যারা বলতেছে যে শর্টকাট শিখতে হয় না অথবা শর্টকাট কাজে লাগে না, তো বিষয় হচ্ছে যে শর্টকাট মনে থাকে না এরকমও বলে, তো তারা কি ওই যে গাছের পাতা সবুজ বলে তোমাদেরকে শেখাচ্ছে, অথবা তুমি ওইভাবে তোমাদেরকে বলতেছে যে গাছের পাতা সবুজ বলে শেখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বাট আমি তোমাদেরকে কি করবো, মানে একটা আনঅফিসিয়াল কথা বলি, শর্টকাট শেখানোর জন্য শর্টকাট শেখাবো, ঠিক আছে? শর্টকাট মনে রাখার জন্য তোমাকে শর্টকাট শেখাবো। এইগুলা 7টা পয়েন্ট। তো আমাদের 7টা পয়েন্ট হচ্ছে রিফাত স্যারকে আমি ডাকবো আলোচনা করার জন্য, যে তোমাদের হচ্ছে যেন ক্লিয়ার করে দেয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ তোমাদের পিএল ভাইয়াকে এত সুন্দর করে পুরো জিনিসটা এক্সপ্লেন করার জন্য। এবং এইখানে আমি যদি একটু দেখাই, এই যে কনসেপ্টটা, আমি আমার প্রাইভেট ব্যাচে যত শিক্ষার্থী তোমরা আছো, তোমরা কিন্তু জানো যে কত সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিছে। এবং স্যারে কিন্তু একেবারে ওই যে যতক্ষণ টাইম নিয়ে বুঝাইছি শর্ট টাইমে একটু সামারি দিয়ে দিয়েছে, এইটাই। এবং তার পূর্ববর্তীতে এই যে জিনিসটা, এই যে কনসেপ্টটা, এই যে উপর থেকে নিচ পরন্ত বস্তুর ক্ষেত্রে আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তো এগুলোও কিন্তু তোমাদের শিখাইছিলাম, মনে আছে? বাট এটা তো শর্টকাট আর সিকিউর জন্য, আমি তো শিখাইছিলাম সিকিউর জন্য। তো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমরা এখন থেকে পিএল ভাইয়াকে পাবা, দেখবা সে শর্টকাটের মাধ্যমে তোমাদের কত কঠিন জিনিস সহজে তোমাদের সাথে উপস্থাপন করে, তোমরা আরও ভালো করে আয়ত্ত করতে পারবা, ঠিক আছে? তো সব কিছু ইনশাল্লাহ সামনে দেখতে পারবা। সো এখন আমি ফুল ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে এই টেস্ট পরীক্ষাতে 7টা স্টেপ ফলো করলে তুমি 90+ মার্ক তুলতে পারবা। ওকে, তো দেখো ফার্স্টে আসি, আমরা একটু দেখি স্টেপ নাম্বার 1 এবং স্টেপ নাম্বার 2 আমরা একসাথে জিনিসটা দেখব। স্টেপ নাম্বার 1 কি বলছে? সিলেবাস আইডেন্টিফাই, আর স্টেপ নাম্বার 2 হচ্ছে অধ্যায় সিলেকশন। তোমার কিছু অধ্যায় সিলেকশন করতে হবে যে আমি এই অধ্যায় থেকে, এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু অধ্যায় আছে যেগুলো থেকে সৃজনশীল থাকবে, একেবারে ফিক্স, বুঝতে পারছো? তোমার কিছু অধ্যায় সিলেকশন করতে হবে যেগুলো তোমার ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে 2-1 দিন আগে আমি তোমাদের একটা রুটিন দিছিলাম, ওই রুটিন যদি মেনটেন করতে পারো তাহলে তোমার ফিজিক্সের সকল অধ্যায় তোমার কভার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে কিন্তু স্টেপ নাম্বার 3-এ দাগানো মূল বই পড়তে হবে। মূল বইয়ের কোনো বিকল্প নাই, মূল বই পড়তে হবে। এবং আমরা কিন্তু, তোমরা জানো আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, এবং সেখানে কিন্তু আমরা এই যে ফিজিক্সের ক্ষেত্রে এই দাগানো মূল বই কিন্তু আমরা তোমাদেরকে দিব, ঠিক আছে? স্যার বলেন এইটা সম্পর্কে। ওকে, আচ্ছা, তো এখানে যে আমাদের দাগানো মূল বইটা দেওয়া হবে, এটা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানে যেটা দেওয়া হচ্ছে বা অন্যান্য কোচিং সেন্টার থেকে যেটা দেওয়া হচ্ছে এরকম সচরাচর যেটা দেওয়া হয় এরকম না। এখানে তোমাদের 100% যেটা তোমাদের প্রয়োজন, যেটা তোমাদের লাগবে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এর বেশি কিছু না, এক্সট্রা কোনো কিছুই না। ওই যে তোমার হচ্ছে, তোমার সব থেকে মোটা বই কোনটা তোমাদের বোর্ড বইয়ের মধ্যে? ফিজিক্স। তো এই ফিজিক্সেরই দেখবা যে একেবারে কমপ্রেসড করে একটা পৃষ্ঠা থেকে কয়টা লাইন পড়া লাগবে, কোন অংশ পড়া লাগবে, কোন অংশ পড়া লাগবে না, আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এবং সবকিছু তুমি ফ্রিতেই পাবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাকে জয়েন করতে হবে। আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি, যেমন এই যে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় 11,000 শিক্ষার্থী অলরেডি জয়েন করে ফেলেছে। তুমি এখনো যদি বসে থাকো তাহলে তো এটা তোমারই লস। তোমাকে আমি একটা কথা বলেছি, তোমরা প্রশ্ন করছিলে যে ভাইয়া যে টেলিগ্রাম মানে চ্যানেল খুলতে টাকা লাগে, আসলে টাকা লাগে না। তুমি প্লে স্টোরে যাও, টেলিগ্রাম লিখে সার্চ দাও, ফেসবুকের মতো জাস্ট তোমার নাম্বার এবং পাসওয়ার্ড, এই যে কি বলে নাম দিয়ে তুমি টেলিগ্রামটা খোলো, এবং আমরা ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট ভাইয়া ক্লিক করো, ওখানে ক্লিক করলে ডিরেক্টলি তোমাকে এইখানে কিন্তু নিয়ে আসবে। এবং আমরা দেখো, তোমরা জানো ডে 1, ডে 2, ডে 3 আমরা কিন্তু কার্যক্রম শুরু করে দিচ্ছি, এবং আজকে ইনশাল্লাহ ডে 1, ডে 2 এগুলো যাবে, কি পড়তে হবে না পড়তে হবে, A to Z সব কিছু তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভাইয়া পেয়ে যাবা। ওকে, তো রিফাত একাডেমি এসএসসি দ্রুত গতিতে ভাইয়া এখানে জয়েন করো, কারণ এখানে দাগানো বই থেকে স্টার্ট করে সব কিছু ভাইয়া তোমরা এই জায়গাতে পেয়ে যাবা। আশা করছি পুরো কনসেপ্টটা ক্লিয়ার। তারপর আসি স্টেপ নাম্বার 4, যে রিফাত ভাইয়ার ক্লাস প্লাস নোট করতে হবে, এবং আরেকটা বিষয়, ঠোঁটের আগায় না আসা পর্যন্ত মুখস্থ করতে হবে। তোমরা আসলে যে জিনিসটা করো যে ভাইয়ার ক্লাস ঠিকই দেখো, যেমন আমি দেখছি আমার প্রাইভেট ব্যাচে যারা আছো, ক্লাস ভাইয়ার ঠিকই করো, বাট 2 দিন পর আরে মনে নাই, আবার ক্লাস করা লাগে। এটা হয়েছে না তোমার সাথে? তুমি দেখো, ধরো তুমি একটা অধ্যায় তুমি আমার ক্লাস দেখছো, ধরো তুমি গতি অধ্যায়ের উপর আমার ক্লাস দেখছো, দেখবো তোমার 2 মাস পর আবার দেখা লাগছে, কারণ তোমার মন নাই। কারণ কি? কারণ তুমি ক্লাস দেখার পরে তুমি নোট করে রেখে দাও,
পড়ার তো কোনো নাম নাই, এটা বর্তমানে কিন্তু হচ্ছে ভাইয়া, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। এরপর আসে কিন্তু নেক্সট স্টেপ নাম্বার 5, বিগত 10 বছরের প্রশ্ন প্র্যাকটিস টাইপ বাই টাইপ সিকোয়েন্স মেনটেন করে ক খ গ গহ এবং এমসিকিউ এগুলো সলভ করতে হবে। তুমি বলো ভাইয়া এত প্যারা তো নিতে পারবো না, তোমাকে আমি এত প্যারা নিতে বলি নাই। আমরা যেটা করব, যেমন আমরা যদি আমাদের জিরো টু হিরো ব্যাচের কথা বলি, আমরা কিভাবে কাভার করে দিই, বেসিক বলো, ফার্স্টে বেসিক, তারপর হচ্ছে কি টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টপ সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু আমরা সলভ করে দিই, রাইট। তারপর তুমি যদি একটা চ্যাপ্টার এভাবে যদি ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারো, এরপর তুমি বিগত 10 বছরের প্রশ্ন এগুলো তোমরা এমনিতে সলভ করতে পারবা ইনশাল্লাহ। এগুলো তোমরা সম্পূর্ণ পেয়ে যাবা রিফাত একাডেমির কাছ থেকে, আমরা তোমাদেরকে দিব, দেখতে পারবা, একেবারে ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে সব কিছু। তারপরে আসি স্টেপ নাম্বার 6, আমাদের দেওয়া সাজেশন চোখ বোলাতে হবে। স্যার এইটা সম্পর্কে আপনি Okay, একটু আচ্ছা। এক্সপ্লেইন করেন। এইটা সম্পর্কে আমি যদি এক্সপ্লেন করতে চাই, যেমন হচ্ছে আমাদের সাজেশন বলতে আসলে কি বোঝো তোমরা, এখানেই একটা বড় মানে একটা সমস্যা থেকে যায় যে সাজেশন বলতে তোমরা এটা বোঝো যে প্রশ্ন ফাঁস করে দেওয়া, ঠিক আছে, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ প্রশ্ন ফাঁস করে দেওয়া, এটাই বোঝো তোমরা, বাট এটা না। তোমার একটা অধ্যায়ে দেখা গেলো যে বিগত 10 বছরে তোমার 250টা সিকিউ আসছে, বাট আমরা ওইটারে কম্প্রেসড করে অ্যানালাইসিস করে কোনটা তোমার এইবার পরীক্ষাতে আসতে পারে এইরকম ইম্পর্টেন্ট 5টা থেকে 10টা বা এত যাবো না, 5টা থেকে 6টা বা 7টা, মানে অধ্যায় বড় হইলে একটু বেশি হইতে পারে, অধ্যায় ছোট হইলে একটু কম হইতে পারে, এই রকম করে তোমাদের যাতে কষ্ট করা না লাগে, ব্রেনের উপর প্রেশার না পড়ে পরীক্ষার আগের রাত্রে, সেই ব্যবস্থা আমরা করব। যেমন অলরেডি আমি কিন্তু ওই যে গণিতের পরিসংখ্যান বলো, তারপর সসীম দ্বারা আমরা ওই যে ডে 1 ডে 2 ডে 3 এই যে যেগুলো আসলে আসবে, যে কি কি পড়তে হবে, কয়টা সিকিউ তোমার পড়তে হবে, মানে কয়টা টাইপ ভিত্তিক সৃজনশীল পড়তে হবে, কয়টা টপ এমসিকিউ পড়তে হবে, এগুলো কিন্তু অলরেডি আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যানালাইসিস করে তোমাদেরকে দিব, যাতে করে তোমাদের প্রেশার যেন কম, মানে হচ্ছে কম পড়ে এবং বেশি প্রেশার যেন তোমার না নেওয়া লাগে। ওকে, তো এইভাবে এরপর আসে কিন্তু স্টেপ নাম্বার 7, আমাদের গাইডলাইন মোতাবেক একটা পারফেক্ট রিভিশন দিতে হবে অল্প সময়ের মধ্যে, এবং সর্বশেষ আমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, এই রুটিনের কথা বারবার আমি এই কথাটা বলতেছি, এই রুটিন তোমার ফলো করতে হবে যদি তুমি প্রপারলি সত্যিকারে যদি তুমি কামব্যাক দিতে চাও, টেস্ট পরীক্ষা যদি ভালো করতে চাও, রুটিনটা ফলো করো। কারণ তুমি দেখবা রিফাত ভাই কিন্তু সেমভাবে টেস্ট পরীক্ষার পর একটা রুটিন দিবে, মনে রাখো কথা, এই কথাটা মাথায় রাখো। এবং যদি তুমি এই রুটিন মেনটেন করতে না পারো, তোমরা, আমি এটা 100% বলতে পারি, যত শিক্ষার্থী আমার এই ভিডিওটা দেখতেছো প্রত্যেকে, এর ভিতরে আসলে সবাই পারবে না, কিছু সংখ্যক শিক্ষার্থী এই রুটিনটা ফলো করবে, বাকিরা কদিন পর দূর ভাল লাগে না। তারপর টেস্ট পরীক্ষা একেবারে মাথায় গাইতে রেখো, আমার কথা লাগে লিখে রাখো, দেয়ালে টানায় রাখো, যে রিফাত এই কথাটা বলছিল, কি বলছিল, টেস্ট পরীক্ষার পর তখন যখন তুমি দেখবা আয় হায় আমার ফিজিক্সে এখনো 5টা অধ্যায় বাকি, তুমি বলবা, মনে রেখো আমার কথা, তখন তোমার প্রেশার কাকে বলে তখন তুমি দেখতে পারবা, তোমার এই প্লাসটা সুইটে যাবো, মাথায় রাখো। তো এই জন্য এই ভুলটা ভাইয়া কইরো না। এবং সর্বশেষ কথা হচ্ছে ভাইয়া, আমরা এইবারে তোমাদের জন্য সেরা প্রস্তুতির জন্য, যেমন এখন তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া কিভাবে আমরা পড়বো, যেমন দেখো আমি তোমাদের একটু দেখাতে চাই যে ফার্স্টে দেখতেছো কি, এখানে দেখো তো বেসিক, তোমার আগে যেমন গতি অধ্যায়, এটা ফিজিক্সের গতি অধ্যায়, তো গতি অধ্যায় তোমার আগে বেসিকটা সুন্দরভাবে আয়ত্ত করতে হবে, তো আমরা বেসিকটা পড়াই বা বেসিকটা আমরা পড়াবো। তারপরে টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি টাইপ ভিত্তিক সৃজনশীল, যেমন এই যে দেখো টাইপ 1 গতি অধ্যায় মিনিমাম 5 থেকে 6 টাইপের সৃজনশীল আছে, তুমি যদি এগুলো কমপ্লিট করো তোমার সব শেষ, সব কমপ্লিট, সব পারবা। এই যে দেখো টাইপ 1-এর সৃজনশীলগুলো যে কোন কোন ক্যাটাগরি এবং বোর্ডে আসছে এগুলো কিন্তু আমরা তোমাদেরকে সলভ করে দিব, টাইপ 1। তারপর হচ্ছে কিন্তু টাইপ 2, টাইপ 3, এইভাবে টাইপ ভিত্তিক সৃজনশীলের পর কি জানো, টাইপ ভিত্তিক সৃজনশীলের পর আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে এগুলোও কিন্তু টাইপ আকারে, তারপর তোমার হচ্ছে কিন্তু এমসিকিউ, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এমসিকিউ টাইপ আকারে, সম্পূর্ণ আমরা টাইপ আকারে তোমাদেরকে সলভ করে দেবো। তুমি একজন শিক্ষার্থী যদি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমার A+ কেউ ঠেকাইতে পারবে না, এবং 90+ মার্ক কেউ ঠেকাইতে পারবে না। এবং পুরো প্রস্তুতি যদি আমাদের সাথে নিতে চাও, তাহলে এখনই ভর্তি হইতে পারো আমাদের জিরো টু হিরো ব্যাচে, কারণ আমরা আমাদের জিরো টু হিরো ব্যাচটা এমনভাবে স্ট্রং করতেছি
যাতে করে তোমরা দেখতে পারবা যে আমরা প্রত্যেকটা কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করে দিই এবং কিভাবে আমরা তোমাদেরকে রিভিশনটা কমপ্লিট করে দিই। এবং এই জন্যই আমি কিন্তু বলেছি যে আমরা এই যে কামব্যাক যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুটিন অনুযায়ী আমরা তোমাদেরকে কমপ্লিট করে দিব। জাস্ট ভাইয়ার ক্লাস দেখবা এবং এখানে স্পষ্ট বলা ভাইয়া ডেইলি তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তুমি প্রেশার নিবা না, বারবার একটা কথা কিন্তু বলতেছে। এবং তোমরা জানো যে কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের ওয়েবসাইট আসতেছে, যেমন এই যে নতুন ওয়েবসাইটটা কিন্তু আসতেছে, এইভাবে তোমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া দেখতে পারবা। এবং যখন এই ওয়েবসাইটে যাবা, গুগলে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা, তারপরে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা SSC 27 লেখা আছে, এখানে যখন তুমি ক্লিক করবা এভাবে তোমরা দেখতে পারবা। এই যে দেখো সায়েন্সের 13টা সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো, যেটা কোর্সের ফি হচ্ছে 4,699 টাকা। এখন 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, বেশি দিন নাই, জাস্ট একটা কুপন ইউজ করতে হবে কামব্যাক 2027। এই কুপনটা ইউজ করলে 1,000 টাকা কমে যাবে, তার মানে তুমি 3600 টাকা বা 3500 টাকা কিন্তু এই কোর্সটা কিনতে পারবা। যদি যে কোনো ধরনের যদি তোমার সমস্যা হয়, তোমরা আমাদের এই যে হটলাইন নাম্বার আছে, এই যে দেখো 096, জাস্ট এখানে তোমরা আমাদেরকে নক দিতে পারো অথবা আমাদেরকে মেসেজ দিতে পারো, এখানে মেসেজ দেওয়ার কিন্তু ভাইয়া অপশন আছে। আশা করছি পুরো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো। সো আর একটা বিষয় লাস্ট মুহূর্তে আমি একটা কথা বলবো, যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওনি দ্রুত গতিতে অ্যাড হয়ে যাও, কারণ তোমরা দেখতে পারবা সামনে তোমাদের জন্য আসলে কী নিয়ে আসতেছে। বুঝতে পারছো? টেলিগ্রাম আসলে কিছুই না, জাস্ট প্লে স্টোর গিয়ে এটা খুলে নাও। ওকে, তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। সাথে দেখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।